হ্যালো স্টুডেন্টস, সবাই কেমন আছো? রাইস স্মার্ট বাংলা ইউটিউব চ্যানেলে আরও একবার সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি এসি স্যার, তোমাদের ফিজিক্সের ফ্যাকাল্টি। তোমরা লাগাতার আমাদের ক্লাসগুলো দেখতে থাকো, এনজয় করতে থাকো। আজকে আমি WBCS প্রিলিমস ওরিয়েন্টেড কিছু ইম্পর্টেন্ট টপিকস আমরা একটু ডিটেলে ডিসকাস করব। আজকে কোনো এমসিকিউ সেশন নয়, আজকে আমি থিওরিটিক্যাল কিছু জায়গায় একটু ডিসকাস করব। হিট অ্যান্ড টেম্পারেচারের কিছু মিসলেনিয়াস টপিক আজকে আমি ডিসকাস করব। যে টপিকগুলো আমি পড়াবো আজকে প্ল্যান করেছি, একটু ব্রিফ করে নিই কোন কোন টপিক আমি পড়াবো, লিস্ট আউট করে দিই। তোমরা দেখো, নাম্বার 1, anomalous expansion of water. এই টপিকটা থেকে বেশ ভালো কোয়েশ্চেন দেয়। জিনিসটা কি, সেখান থেকে কেমন এমসিকিউ আসতে পারে তার একটা আইডিয়া আজকে তোমাদের দেবো। আচ্ছা, নেক্সট পড়াবো চার্লস অ্যান্ড বয়েলস ল, যেটাকে আইডিয়াল গ্যাস লস বলা হয়, সেখান থেকেও কিছু এক্সাম্পল দেবো। আচ্ছা, নেক্সট পড়াবো এফিসিয়েন্সি অফ হিট ইঞ্জিন। হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি, এটা আমাদের নেক্সট টপিক হবে। সেখান থেকে এফিসিয়েন্সির ফর্মুলা কী, সেখান থেকে ছোটো ছোটো কেমন কোয়েশ্চেন আসতে পারে, হিট ইঞ্জিন জিনিসটা কী, সেটাও একটু বলে দেবো। নেক্সট আমরা পড়াবো নিউটনস ল অফ কুলিং। নিউটনস ল অফ কুলিং, সেখান থেকেও তার অ্যাপ্রোচটা কী, রিয়েল লাইফ এক্সাম্পল কী আছে, যদি কোনো ম্যাথামেটিক্যাল ফর্মুলা থাকে সেটা কি, সবই মোটামুটি ডিসকাস করে দেবো। আচ্ছা, নেক্সট পড়াবো এফেক্ট অফ প্রেশার অন বয়লিং পয়েন্ট। এফেক্ট অফ প্রেশার অন বয়লিং পয়েন্ট, ঠিক আছে, অ্যান্ড মেল্টিং পয়েন্ট, সেটাও বলে দিই। এফেক্ট অফ প্রেশার অন বয়লিং পয়েন্ট অ্যান্ড মেল্টিং পয়েন্ট। তো এই কটা টপিক আজকে আমি প্ল্যান করেছি পড়াবো তোমাদের হিট অ্যান্ড টেম্পারেচারের ওপর, মিসলেনিয়াস টপিকস। চলো শুরু করি আস্তে আস্তে। এগুলো কিন্তু ডেফিনেটলি আপকামিং WBCS পরীক্ষায় ডেফিনেটলি কাজে আসবে। WBCS প্রিলিমসের জন্য আমরা জানি সুন্দর সুন্দর কোয়েশ্চেন কিন্তু এখন ফিজিক্স থেকে আসে, সায়েন্স থেকে আসে। তো সেই রকম কোয়েশ্চেনগুলো প্র্যাকটিস করার জন্য কন্টেন্ট বা থিওরি পার্টটা একটু জেনে নিলে ভালো হয়। তো আজকে আমরা সেখান থেকেই শুরু করব। তো সবার প্রথমে আমরা শুরু করছি অ্যানোম্যালাস এক্সপ্যানশন অফ ওয়াটার, এই টপিকটা। অ্যানোম্যালাস এক্সপ্যানশন অফ ওয়াটার, এটা কী গো? অ্যানোম্যালাস কথাটা মানে হচ্ছে অ্যাবনর্মাল। মনে রেখো, অ্যানোম্যালাস যে ওয়ার্ডটা, অ্যানোম্যালাস ওয়ার্ডটা মানে হচ্ছে অ্যাবনর্মাল, অ্যাবনর্মাল, এক্সেপশন, এক্সেপশন, ঠিক আছে। জলের একটা এক্সেপশনাল প্রপার্টি রয়েছে, সেটা হচ্ছে সাধারণত বিভিন্ন লিকুইডের ক্ষেত্রে প্রপার্টিটা এরকম যে টেম্পারেচার বাড়লে তার ভলিউম বেড়ে যায়। বিভিন্ন লিকুইডের ক্ষেত্রে এটাই হয়, তোমরা জানো। টেম্পারেচার বাড়লে কি হয়? ভলিউম বেড়ে যায়। আর টেম্পারেচার কমলে কি হয়? ভলিউম কমে যায়। বিভিন্ন লিকুইডের জন্য এটাই হয়। জলের ক্ষেত্রে একটা এক্সেপশন বা ব্যতিক্রম রয়েছে বিটুইন 0 ডিগ্রি সেলসিয়াস টু 4 ডিগ্রি সেলসিয়াস। 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস, এই যে টেম্পারেচার রেঞ্জটা বললাম, সেই রেঞ্জের মধ্যে ব্যতিক্রমটা হচ্ছে এরকম, যত জলের টেম্পারেচার বাড়ে তত জলের ভলিউমটা কমে যায়, ডেনসিটি বেড়ে যায়। তো এইটা হচ্ছে এক্সেপশনাল প্রপার্টি, এইটা হচ্ছে অ্যানোমালাস প্রপার্টি। এটাকেই আমরা ডিসকাস করছি। তাহলে কি বললাম? ফার্স্ট প্রপার্টিটা অ্যানোমালাস এক্সপ্যানশন অফ ওয়াটার। অ্যানোম্যালাস কথাটা মানে হচ্ছে অ্যাবনর্মাল, এক্সেপশনাল। তাহলে সাধারণত যেটা হয়, জেনারেলি যেটা হয় কোনো লিকুইডের জন্য, ফর এনি লিকুইড, র্যান্ডাম যে কোনো লিকুইডের জন্য, যত টেম্পারেচার বাড়াবে তত ভলিউম বাড়বে আর ডেন্সিটি কমবে। কারণ ডেন্সিটি মানে তো মাস বাই ভলিউম। তাহলে টেম্পারেচার বাড়লে কী হবে? ভলিউম বাড়বে, ডেন্সিটি কমবে। এটা সাধারণত এটা হওয়া উচিত, বিভিন্ন লিকুইডের জন্য এটা হয়। জলের ক্ষেত্রে এটা হওয়া উচিত ছিল, কিন্তু হয় না। 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস রেঞ্জের মধ্যে, বিটুইন 0 ডিগ্রি সেলসিয়াস অ্যান্ড 4 ডিগ্রি সেলসিয়াস, এই যে রেঞ্জটা, ফর ওয়াটার কি হয় না, টেম্পারেচার যত বাড়বে
তার ভলিউম তত কমবে আর ডেন্সিটি তত বাড়বে। উল্টো উল্টো, সাধারণ লিকুইডের থেকে উল্টো। তো এই প্রপার্টিটাকে এই জন্য অ্যানোম্যালাস বা অ্যাবনর্মাল বলা হচ্ছে, দ্যাট ইজ কল্ড অ্যানোম্যালাস অথবা অ্যাবনর্মাল। ঠিক আছে, এটাকেই আমরা অ্যানোম্যালাস অথবা অ্যাবনর্মাল বলছি। তাহলে এবার দেখো 4 ডিগ্রি সেলসিয়াস যেটা, সেই 4 ডিগ্রি সেলসিয়াসে জলের কিন্তু ভলিউমটা হয়ে যাবে মিনিমাম, ডেন্সিটি হয়ে যাবে ম্যাক্সিমাম। কারণ 0 থেকে 4-এর মধ্যে টেম্পারেচার বাড়লে তো ভলিউমটা কমে যায়। তাহলে আমরা বলবো যে অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস কী হবে, জলের ভলিউমটা মিনিমাম, কারণ 0 to 4 টেম্পারেচার বাড়লে তো ভলিউমটা কমে যায়। তাহলে অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস কী বলবো আমরা, ভলিউম অফ ওয়াটার এটা হবে মিনিমাম। মনে থাকবে, অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস ভলিউম অফ ওয়াটার মিনিমাম। তাহলে অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস ডেন্সিটি অফ ওয়াটার কি হবে, ম্যাক্সিমাম। উল্টোটা হবে, তাই না বাচ্চারা? তাহলে এই যে প্রপার্টি, এটাকেই আমরা বলছি অ্যানোমালাস প্রপার্টি। তো এই যে প্রপার্টিটা, আচ্ছা তাহলে 4 to 0 করা যাক। 0 to 4 তো করলাম টেম্পারেচার বাড়ানো, এবার 4 to 0 করো টেম্পারেচার কমানো। তাহলে যদি 4 থেকে 0 ডিগ্রি সেলসিয়াসে যাই, 4 ডিগ্রি সেলসিয়াস টু 0 ডিগ্রি সেলসিয়াস, অর্থাৎ জলকে যদি কুলিং করা হয় 4 to 0, এই রেঞ্জের মধ্যে জলকে যদি কুলিং করা হয়, যখন তুমি 0 to 4 হিটিং করছো জলকে, তখন এই ঘটনাটা ঘটলো যে টেম্পারেচার বাড়লে ভলিউম কমছে। তাহলে 4 to 0 যখন জলকে কুলিং করবে, তখন তাহলে কী হবে, টেম্পারেচার যত কমবে ভলিউম তত বেড়ে যাবে আর ডেন্সিটি কমে যাবে। টেম্পারেচার যত কমছে ভলিউমটা বেড়ে যাচ্ছে, ডেন্সিটিটা কমে যাচ্ছে। এবার দেখো 0 ডিগ্রি সেলসিয়াসে জল তো আর জল থাকবে না, সে তো ফ্রিজ হবে। তাই বলা হয় ওয়াটার এক্সপ্যান্ডস অন ফ্রিজিং। ভলিউম বাড়ছে না, যত টেম্পারেচার কমছে ভলিউম বাড়ছে, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াসে জল তো ফ্রিজ হবে। এবার পিওর ওয়াটার 0 ডিগ্রি সেলসিয়াস স্ট্যান্ডার্ড অ্যাটমসফেরিক প্রেশারে আমরা জানি যে ফ্রিজ হয়ে যায়, বরফে পরিণত হয়। তাহলে এই 0 ডিগ্রি সেলসিয়াসে জল যে বরফে পরিণত হচ্ছে, তাহলে তো আয়তনে বেড়ে যাবে, কারণ ভলিউম তো বাড়ছে। তাহলে মনে রাখবো ওয়াটার এমনই একটা লিকুইড যেটা এক্সপ্যান্ডস অন ফ্রিজিং। তাহলে আমরা লিখি ওয়াটার এক্সপ্যান্ডস অন ফ্রিজিং। মনে রেখো, ওয়াটার এক্সপ্যান্ডস অন ফ্রিজিং, ওয়াটার এক্সপ্যান্ডস অন ফ্রিজিং। ঠিক আছে, এটাই কিন্তু এক্সেপশন। সাধারণত তুমি ভাবো তো কোনো একটা লিকুইড যখন ফ্রিজ হয়, জমে যায়, তার তো আয়তন কমে যাওয়া উচিত। জল যখন জমে যায় আয়তনে বেড়ে যায়। তাহলে ওয়াটার এক্সপ্যান্ডস অন ফ্রিজিং, তাহলে আইস কী হবে, কন্ট্রাক্টস অন মেল্টিং, অ্যান্ড আইস কন্ট্রাক্টস অন মেল্টিং। আইস কন্ট্রাক্টস অন মেল্টিং। তাহলে আইস হচ্ছে সলিড, সলিড যখন মেল্ট হয় আয়তনে বেড়ে যাওয়া উচিত, কিন্তু ব্যতিক্রম হচ্ছে বরফ বা জল। যে দেখো বরফ যখন গলে যাচ্ছে, মেল্ট হচ্ছে, সে কিন্তু কন্ট্রাক্ট হচ্ছে, আয়তনে ছোট হয়ে যাচ্ছে। কারণ জল যখন তোমার ফ্রিজ হচ্ছে, তখন সে কিন্তু আয়তনে বেড়ে যাচ্ছে। তাহলে এটাই হচ্ছে তোমার মনে রাখো যে জলের ব্যতিক্রান্ত প্রসারণ বলা হয় অ্যানোমালাস এক্সপ্যানশন অফ ওয়াটার। তাহলে কি বললাম, 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 4 ডিগ্রি সেলসিয়াস এই যে রেঞ্জটা, এই রেঞ্জের মধ্যে যত জলের টেম্পারেচার বাড়বে তত ভলিউম কমবে, ডেন্সিটি বাড়বে। অর্থাৎ 4 ডিগ্রি সেলসিয়াসে জলের যে ভলিউম সেটা হয়ে যাবে মিনিমাম, এবং 4 ডিগ্রি সেলসিয়াসে জলের যে ডেন্সিটি সেটা হয়ে যাবে ম্যাক্সিমাম। একটু দেখে নিও কোনটা মিনিমাম কোনটা ম্যাক্সিমাম। অনেকে তোমরা ভুল করে ফেলো, ভলিউম বলেছে সেটা হয়তো ম্যাক্সিমাম করে দিলে। তা নয়, ভলিউমটা হচ্ছে মিনিমাম 4 ডিগ্রি সেলসিয়াসে, আর তোমার ডেন্সিটিটা হচ্ছে ম্যাক্সিমাম, কারণ ভলিউম আর ডেন্সিটি একে অপরের উল্টো। তোমরা জানো ডেন্সিটি ইকুয়াল টু মাস বাই ভলিউম, এই হচ্ছে ফর্মুলা। তাহলে ডেন্সিটির সাথে ভলিউম কিন্তু সবসময় ইনভার্স রিলেশনে থাকবে, একটা বাড়লে একটা কমবে। তাহলে এইটা হচ্ছে জলের অ্যানোমালাস প্রপার্টি। এবার এটার একটা অ্যাডভান্টেজ আছে, একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজটা কি, এই প্রপার্টিটার অ্যাডভান্টেজ হচ্ছে, দেখবে শীতপ্রধান দেশে যে বিভিন্ন জলাশয়গুলো আছে, তার উপরের যে জলটা মানে একদম সারফেস ওয়াটার যেটা, সেটা ফ্রিজ হয়ে যায়, আর তার নিচে যে জল সেটা কিন্তু লিকুইড ফর্মে থাকে। তো এটা কিন্তু জলের অ্যানোমালাস প্রপার্টির একটা ভালো দৃষ্টান্ত। তো এই মনে করো শীতপ্রধান দেশ, তার জলাশয়, ঠিক আছে, তো সেখানে সুন্দর জল রয়েছে মনে করো, ঠিক আছে, এরকম জল রয়েছে মনে করো। একদম নিচের যে জলটা সেটা হচ্ছে 4 ডিগ্রি সেলসিয়াসে থাকবে, একদম নিচের যে জলটা সেটা থাকবে তোমার 4 ডিগ্রি সেলসিয়াসে, ঠিক আছে। আর উপরের যে জলটা সেটা যেহেতু ডাইরেক্ট এয়ার কন্ট্যাক্ট পাচ্ছে বা সারাউন্ডিংয়ের কন্ট্যাক্ট পাচ্ছে, উপরের জলটা হচ্ছে ফ্রিজ হয়ে যাবে।
উপরের জলটা হচ্ছে ফ্রিজ হয়ে যাবে। উপরের যে জলটা রয়েছে সেটা ফ্রিজ হয়ে যাবে, যেহেতু সারাউন্ডিংয়ের কন্ট্যাক্ট সবার প্রথমে পায়, তাহলে উপরের জলটা তোমার যা সারাউন্ডিং টেম্পারেচার রয়েছে সেটা ফ্রিজ হয়ে গিয়ে আপার যে সারফেসটা সেটা সারাউন্ডিং টেম্পারেচারে চলে আসলো। মনে করো -5°C বা -10°C চলে এলো সবার উপরের জলটা। তার নিচে আস্তে আস্তে 0°C, 1°C, 2°C, 3°C, 4°C, এইভাবে তোমার কিন্তু নিচে জলগুলো এইভাবে নিচের জল এইভাবে ক্রমশ টেম্পারেচার বাড়তে থাকে। 4°C যে জল তার তো ডেন্সিটি ভাই সব থেকে বেশি, তাহলে সেটা সবার নিচে থাকবে। আর্কিমিডিস কী বলেছিল, জলের মানে যে কোনো অবজেক্টের ডেন্সিটি বেশি হলে তাকে কিন্তু নিচে পাওয়া যাবে, ডেন্সিটি কম হলে তাকে উপরে পাওয়া যায়, ডেন্সিটি বেশি হলে তাকে নিচে পাওয়া যায়। তাহলে 4° যে জলটা, ঠিক আছে, তার ডেন্সিটি ম্যাক্সিমাম সেটা নিচে থাকবে, আর উপরের জলটা ফ্রোজেন হয়ে যাচ্ছে, বরফে পরিণত হয়ে যাচ্ছে, সেটা মনে করো -10, -5 হোয়াটএভার, ডিপেন্ড করছে তোমার সারাউন্ডিং কি টেম্পারেচার রয়েছে তার উপর। তার নিচে আস্তে আস্তে 0, 1, 2, 3, 4 এইভাবে চলছে। এবার এখানে যে অ্যাকোয়াটিক লাইফসগুলো আছে, মাছ আছে, ঠিক আছে, তো সেই মাছ যেটা শিল মাছ মনে করো বা হোয়াটএভার যে মাছই আছে, তারা কিন্তু দিব্যি এখানে সংসার করছে। পুরো জলটা কিন্তু ফ্রিজ হয়ে যায়নি, ফসিলস হয়ে যায়নি। পুরো জল যদি ফ্রিজ হয়ে যেত মাছগুলো তো আর মাছ থাকতো না, ফসিলস হয়ে যেত। তো সেটা হয়নি। আলটিমেটলি কী হচ্ছে না, মাছগুলো দিব্যি ওখানে সংসার করছে। তাহলে তোমাকে বলবে সার্ভাইভাল অফ অ্যাকোয়াটিক লাইফস, সেটা জলের কোন ধর্ম দিয়ে তুমি এক্সপ্লেন করতে পারো? অবশ্যই এইটা অ্যানোমালাস এক্সপ্যানশন অফ ওয়াটার, এইটা দিয়ে সার্ভাইভাল অফ ফিশেস আন্ডার ওয়াটার আমরা এক্সপ্লেন করতে পারি। এটা হচ্ছে গুড সাইড, অ্যাডভান্টেজ। জলাশয়ের উপরিতল ফ্রিজ হচ্ছে, নিচের জল কিন্তু ফ্রিজ হচ্ছে না, ঠিক আছে। আচ্ছা, এবারে ডিসঅ্যাডভান্টেজটা কি? এই প্রপার্টিটার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। এই প্রপার্টিটার একটা কি আছে না, একটা ডিসঅ্যাডভান্টেজ আছে। এই প্রপার্টিটার একটা ডিসঅ্যাডভান্টেজ আছে, ডিসঅ্যাডভান্টেজ এই প্রপার্টিটার, সেটা হচ্ছে তুমি তো শিখলে যে জল যখন ফ্রিজ হয় তখন এক্সপ্যান্ড করে। তার মানে শীতপ্রধান দেশে যে ওয়াটার পাইপসগুলো আছে, সেই ওয়াটার পাইপসের জল যখনই মনে করো তোমার 0°C আশেপাশে আসছে, সে তো তখনই এক্সপ্যান্ড করতে চাইছে, কারণ কুল হতে হতে 4 থেকে 0, যেই 0 হবে বরফে পরিণত হবে, আয়তনে বেড়ে যাবে, তাহলে এক্সপ্যানশন হবে এবং বরফটা এবং সেই পাইপটাকে ফাটিয়ে দেবে। তাহলে ক্র্যাকিং অফ ওয়াটার পাইপস, ভেতরের জল যেই মুহূর্তে 0°C কন্ট্যাক্টে চলে এলো, সেটা ফ্রিজ হয়ে এক্সপ্যান্ড হয়ে পাইপটাকে ফাটিয়ে দিচ্ছে। গাছের ক্যাপিলারি টিস্যু ফেটে যেতে পারে। তাহলে আমরা বলতে পারি যে ক্র্যাকিং অফ ওয়াটার পাইপস, ঠিক আছে, শীতপ্রধান দেশেই ক্র্যাকিং অফ ওয়াটার পাইপস, সেটা জলের এই প্রপার্টির জন্য হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তাহলে অ্যানোমালাস প্রপার্টির অ্যাডভান্টেজ দেখে নিলাম, ডিসঅ্যাডভান্টেজ দেখে নিলাম। অ্যাডভান্টেজের কোয়েশ্চেনটা হচ্ছে যে সার্ভাইভাল অফ অ্যাকোয়াটিক লাইভস আন্ডার ফ্রোজেন লেক, সেটা অ্যানোমালাস প্রপার্টির জন্য। আর ডিসঅ্যাডভান্টেজের কোয়েশ্চেনটা হচ্ছে ক্র্যাকিং অফ ওয়াটার পাইপস ডিউ টু হুইচ প্রপার্টি অফ ওয়াটার। আনসার হচ্ছে মানে কোল্ড কান্ট্রিজে, আনসারটা হচ্ছে তোমার অ্যানোমালাস প্রপার্টি। তাহলে একটু কোল্ড কান্ট্রিজ লিখে দিই, দুটোই হচ্ছে অ্যাপ্লিকেশনটা কোল্ড কান্ট্রিজে হলো। এই হচ্ছে অ্যানোমালাস প্রপার্টি। অ্যানোমালাস প্রপার্টি থেকে আরেকটা খুব ভালো কোয়েশ্চেন দেয়, খুব ভালো কোয়েশ্চেন আরেকটা বিসিএসসি প্রিভিয়াস ইয়ারে এসেছিল, আমি করাই। সেটা হচ্ছে বলছে যে ইফ, কোয়েশ্চেনটা এরকম দিচ্ছে, ইফ ওয়াটার ইজ কুলড ফ্রম 10°C to 0°C, how will its volume change? এই একটা কোয়েশ্চেন দিয়েছে। ইফ ওয়াটার ইজ কুলড ফ্রম 10°C to 0°C, হাউ উইল ইটস ভলিউম চেঞ্জ? এটা হচ্ছে অ্যানোমালাস প্রপার্টির কোয়েশ্চেন, WBCS প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন, প্রিলিমসে আসা কোয়েশ্চেন। তো এই কোয়েশ্চেনটা সিজিএলেও এসছে, WBCS প্রিলিমসেও এসছে। তাহলে হাউ টু সলভ ইট? দেখো, 10°C থেকে 0°C মধ্যে চেঞ্জ বার করতে দিয়েছে। তোমরা তো জানো যে 4°C মানে জলের ভলিউমটা মিনিমাম, রাইট? 4°C মানে জলের ভলিউমটা মিনিমাম, জানো তোমরা। তাহলে 10° থেকে যখন তোমায় 0°C আসতে হচ্ছে, তুমি তো 4°C পেরিয়েই আসবে। তাহলে 10 থেকে 4-এ প্রথমে ভলিউমটা কমবে, কারণ 4-এ তো ভলিউম মিনিমাম, তাহলে 10 থেকে 4-এ প্রথমে ভলিউমটা কমলো, তারপরে আবার আস্তে আস্তে ভলিউমটা বাড়লো। তাহলে প্রথমে কমছে তারপর বাড়ছে, তাহলে আনসারটা হবে ফার্স্ট ডিক্রিজেস, দেন ইনক্রিজেস। দেখে নাও বুঝতে পারলে কিনা?
তাহলে কি করলাম, 4 ডিগ্রি সেলসিয়াসে আমরা জানি যে জলের ভলিউমটা মিনিমাম হয়, 4 ডিগ্রি সেলসিয়াসে আমরা জানি জলের ভলিউমটা মিনিমাম হয়, অ্যাট 4 ডিগ্রি সেলসিয়াস ভলিউম অফ ওয়াটারটা মিনিমাম হয়। তাহলে 10 থেকে 0-তে আসতে গেলে তোমাকে তো 4 হয়ে আসতে হবে। তাহলে প্রথমে ভলিউম কমবে, 4-এ ভলিউম মিনিমাম, তারপরে আবার আস্তে আস্তে ভলিউম বাড়বে। তাহলে প্রথমে কমছে তারপরে বাড়ছে, ফার্স্ট ডিক্রিজেস দেন ইনক্রিজেস। যদি কোশ্চেনটা এরকম দিত, মনে করো কোশ্চেনটা উল্টে দিল, 0 ডিগ্রি থেকে 10 ডিগ্রি এরকম দিচ্ছে, 0 ডিগ্রি সেলসিয়াস টু তোমায় দিচ্ছে 10 ডিগ্রি সেলসিয়াস। যদি এরকম দিত, ভাবো 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 10 ডিগ্রি সেলসিয়াস যদি দিত, 0 to 10, তাহলে ভাবো তো আনসার কী হবে, 0 to 10, মানে উল্টোটা যদি দিত তাতেও কিন্তু আনসারটা সেমই থাকতো। কারণ 0 থেকে 10-এ আসতে গেলেও সেই তো 4 হয়েই আসতে হবে, 4 মানে তো সেই তোমার ভলিউমটা মিনিমাম, 4 মানে তো ভলিউমটা মিনিমাম। তাহলে যদি বলতো যে জলকে হিট আপ করা হচ্ছে 0 to 10, তাতেও কিন্তু আনসার প্রথমে ডিক্রিজ করবে, ফার্স্ট ডিক্রিজ করবে ভলিউমের কথা বলছি, হ্যাঁ রাইট, ভলিউমের কথা বলছি, ফার্স্ট ভলিউম ডিক্রিজ করবে, দেন ভলিউম ইনক্রিজ করবে, ফার্স্ট ভলিউম ডিক্রিজ করবে দেন ইনক্রিজ করবে। কারণ 0 to 4 তো ভলিউম ডিক্রিজ করতেই হবে, কারণ 4-এ তো ভলিউম মিনিমাম, 4-এ ভলিউম মিনিমাম মানে ভাই ওর থেকে অন্য যে কোনো টেম্পারেচারে ভলিউম বেশি হবে। আচ্ছা, আরেকটা জিনিস বলে দিই, এই যে জলের অ্যানোমালাস প্রপার্টি, এটা কিন্তু কেবলমাত্র 0 to 4 ডিগ্রি সেলসিয়াস এই রেঞ্জের মধ্যেই কাজ করে। এক্সামে আসলে ওটা কেলভিনে বা ফারেনহাইটে কনভার্ট করে দিতে পারে, তোমরা কিন্তু কনভার্সনটা করে নিও, আশা করি তোমরা জানো কীভাবে সেলসিয়াস থেকে ফারেনহাইট, সেলসিয়াস থেকে কেলভিন কনভার্ট করতে হয়। আচ্ছা, অন্য কোনো টেম্পারেচারে মানে ধরো 4 ডিগ্রির পর 5 ডিগ্রি, 6 ডিগ্রি, 7 ডিগ্রি, 10 ডিগ্রি, বাকি টেম্পারেচারে জল কিন্তু বাকি লিকুইডদের মতো বিহেভ করে। মানে যদি বলা হয় 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াস জলকে গরম করা হচ্ছে, হিট আপ করা হচ্ছে, তখন কিন্তু ভলিউম বাড়বে। তাহলে 0 to 4 এটাই এক্সেপশন, এর বাইরে যে কোনো রেঞ্জে আর কিন্তু কোনো এক্সেপশন নেই, জল কিন্তু নর্মাল লিকুইডদের মতো বিহেভ করে। তাহলে এই হয়ে গেল আমাদের একটা টপিক কমপ্লিট। এবারে আমরা নেক্সট পড়ব চার্লস ল, বয়েলস ল। চলে যাচ্ছি আমাদের পরবর্তী টপিক, নেক্সট আইডিয়াল গ্যাস লজ। আইডিয়াল গ্যাস লজ আমি আপাতত আজকে দুটো ল পড়াবো, চার্লস ল এবং বয়েলস ল। চার্লস ল, বয়েলস ল। আচ্ছা, চার্লস ল, বয়েলস ল দুটোই হচ্ছে প্রথম কথা আইডিয়াল গ্যাস লজ। আইডিয়াল গ্যাস মানে হচ্ছে আদর্শ গ্যাস। আদর্শ গ্যাস কাদের বলে? যাদের কোনো রিয়েল লাইফ এক্সিস্টেন্স বা এক্সাম্পল নেই, তারা হচ্ছে আদর্শ গ্যাস। মনে রাখতে হবে আদর্শ গ্যাসের যে মলিকিউলসগুলো আছে তাদের মধ্যে কোনো ইন্টারাকশন হয় না, মানে অ্যাট্রাকশন বা রিপালশন কাজ করে না। আদর্শ গ্যাসের যে মলিকিউলস তাদের মধ্যে যেহেতু কোনো ইন্টারাকশন নেই, তাই জন্য আদর্শ গ্যাস মানে মলিকিউলসগুলোর কিন্তু কোনো পোটেনশিয়াল এনার্জি থাকবে না। আদর্শ গ্যাসের যে মলিকিউলস তাদের ইন্টারনাল এনার্জি মানে সাম অফ কাইনেটিক এনার্জিজ। আবারও বলছি, আদর্শ গ্যাস বা আইডিয়াল গ্যাসের যে মলিকিউলসগুলোর ইন্টারনাল এনার্জি সেটা মানে হচ্ছে সাম অফ কাইনেটিক এনার্জিজ ওনলি। কোনো পোটেনশিয়াল এনার্জি আদর্শ গ্যাসের মলিকিউলসদের থাকবে না, খাতায় নোট ডাউন করে রাখো। কারণ আদর্শ গ্যাসের মলিকিউলসগুলোর নিজেদের মধ্যে কোনো ইন্টারাকশন কাজ করে না। তাদের মধ্যে ইলাস্টিক কলিশন হতে পারে, কিন্তু অ্যাট্রাকশন বা রিপালশন নামক কোনো ইন্টারাকশন কাজ করে না বলে তাদের কিন্তু পোটেনশিয়াল এনার্জি নেই। ইন্টারনাল এনার্জি মানে এদের শুধুই তুমি পাবে হচ্ছে সাম অফ কাইনেটিক এনার্জি। তাই জন্য আদর্শ গ্যাসকে তুমি কিন্তু চাপ দিয়ে বা প্রেশারাইজ করে তুমি যে ওকে লিকুইডে কনভার্ট করতে পারবে না। যারা রিয়েল গ্যাস তাদেরকে প্রেশারাইজ করে লিকুইডে কনভার্ট করা যায়, আদর্শ গ্যাসকে প্রেশারাইজ করে লিকুইডে কনভার্ট করা যায় না। ঠিক আছে, তাহলে আদর্শ গ্যাস দুরকম, একটা হচ্ছে চার্লস ল, একটা হচ্ছে বয়েলস ল। চার্লস লতে আমরা কী শিখবো? দেখো, প্রথমে আগে বলে দিই কী কী কনস্ট্যান্ট থাকবে। বয়েলস লতে টেম্পারেচার অ্যান্ড মাস অফ দ্য গ্যাস এইটা থাকবে কনস্ট্যান্ট। এখানে লটা হচ্ছে পি প্রপোর্শন 1/v, পি প্রপোর্শন 1/v। প্রেশার এবং ভলিউমের রিলেশনটা দেখো, একে অপরের সাথে ব্যস্তানুপাতি ইনভার্স। টেম্পারেচার এবং মাস হচ্ছে কনস্ট্যান্ট। এদিকে চলে আসো, এদিকে প্রেশার অ্যান্ড মাস এই দুটো হচ্ছে তোমার কনস্ট্যান্ট থাকবে। ঠিক আছে, এখানে রিলেশনটা ভলিউমের সাথে টেম্পারেচারের হবে ভি প্রপোর্শন টি, ভি প্রপোর্শন টি, ভি প্রপোর্শন টি। তাহলে দেখো আমরা কি পেলাম? আমরা পেলাম যে একটা হচ্ছে প্রেশারের সাথে প্রেশার এবং মাস কনস্ট্যান্ট থাকবে চার্লস লতে, রিলেশনটা ভলিউমের সাথে টেম্পারেচার পাচ্ছি, ভলিউম টেম্পারেচার, টেম্পারেচার যত বাড়বে ভলিউম তত বাড়বে, একদম ডিরেক্টলি প্রপোর্শনাল। এদিকে কি পাচ্ছি? টেম্পারেচারের সাথে মাস কনস্ট্যান্ট, প্রেশার ভলিউম রিলেশনটা ইনভার্সলি প্রপোর্শনাল। যত ভলিউম বাড়ছে প্রেশার কমছে, ভলিউম কমলে প্রেশার বাড়ছে। তাহলে যেহেতু বয়েলস লতে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকছে, কনস্ট্যান্ট টেম্পারেচার হলে তাকে আমরা কি বলবো? আইসোথার্মাল প্রসেস।
আইসোথার্মাল প্রসেস। তাহলে কোয়েশ্চেন আসছে যে বয়েলস ল ডিলস উইথ হুইচ টাইপ অফ প্রসেস? কারেক্ট আনসার আইসোথার্মাল প্রসেস। আইসোথার্মাল মানে হচ্ছে সেম টেম্পারেচার। কোয়েশ্চেন আসছে চার্লস ল ডিলস উইথ হুইচ টাইপ অফ প্রসেস? দেখো প্রেশার কনস্ট্যান্ট লেখা আছে, তাহলে প্রেশার কনস্ট্যান্ট হলে তাকে আমরা বলবো আইসোবারিক প্রসেস। তাহলে কোন ল কোন প্রসেস নিয়ে ডিল করে, এগুলোই কোয়েশ্চেন। কোন ল কোন প্রসেস নিয়ে ডিল করে, এগুলোই কোয়েশ্চেন। তাহলে চার্লস ল ডিলস উইথ আইসোবারিক প্রসেস আর বয়েলস ল ডিলস উইথ আইসোথার্মাল প্রসেস। কে কার সাথে রিলেটেড কিভাবে? ভি প্রপোর্শন টি, পি প্রপোর্শন 1/v এক্সামে কিন্তু আসতে পারে। এই যে ভি প্রপোর্শন টি লিখলাম, এখান থেকে বলতে পারি ভি ইকুয়াল টু কেটি। আচ্ছা, এদিকে যে পি প্রপোর্শন 1/v, তাহলে এদিকে লিখতে পারি পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট এটা পাচ্ছি আমরা বয়েলস ল থেকে, পি প্রপোর্শন 1/v, তাহলে প্রপোর্শন সাইন তুললে একটা কনস্ট্যান্ট আসে, তাহলে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট। আর এদিকে কি পাচ্ছ? ভি প্রপোর্শন টি, ভি ইকুয়াল টু কেটি। তার মানে এদিক থেকে তুমি লিখতে পারো v1/t1 ইকুয়াল টু v2/t2। এটা তুমি লিখতে পারো। v1টা প্রাথমিক ভলিউম, t1টা প্রাথমিক তাপমাত্রা, এটা অন্তিম ভলিউম, এটা অন্তিম তাপমাত্রা। প্রাইমারি ভলিউম প্রাইমারি টেম্পারেচার, সেকেন্ডারি ভলিউম সেকেন্ডারি টেম্পারেচার, বা ফাইনাল ভলিউম ফাইনাল টেম্পারেচার, এরকম বলতে পারো। এদিকে পিভি ইকুয়াল টু কনস্ট্যান্ট, তার মানে হচ্ছে p1v1 ইকুয়াল টু p2v2। তার মানে মোদ্দা কথা হচ্ছে বয়েলস লতে আমরা পাচ্ছি ভলিউম যেখানে বাড়ছে সেখানে প্রেশার ফল করে যাচ্ছে, চার্লস লতে পাচ্ছি টেম্পারেচার বাড়লে ভলিউম বেড়ে যাচ্ছে। তো এদের একটা করে এক্সাম্পল দিই, রিয়েল লাইফ এক্সাম্পল। চার্লস লর একটা খুব ভালো এক্সাম্পল রয়েছে, সেটা হচ্ছে ধরো ছোটোবেলায় কলেজ লেভেলে আমরা সবাই প্রায় টেবিল টেনিস খেলেছি। ছোটোবেলায় কলেজ লেভেলে আমরা সবাই প্রায় টেবিল টেনিস খেলেছি, আমি তো খুব খেলতাম, ঠিক আছে। তো টেবিল টেনিস খেলার সময় কী হচ্ছে, ব্যাট দিয়ে বলটাকে ক্রমশ হিট করছি, তো বারবার মারছি, খেলতে 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 একটা সার্টেন টাইম পরে ওই বলটা তেবড়ে যায় না, বলটা তেবড়ে যায়। তাহলে বলটা যে তেবড়ে গেছে মানে এবার যদি বলটাকে আবার রিশেপ করতে হয়, তেবড়ে যাওয়া বলটাকে যদি আবার রিশেপ করতে হয়, আমরা কী করতে পারি? ফুটন্ত জলে ওই বলটাকে ছেড়ে দিতে পারি। তাহলে ফুটন্ত জলে যদি টেবিল টেনিসের বলটাকে, পিং পং বলটাকে ছেড়ে দিই, তাহলে ফুটন্ত জল মানে গরম, তার মানে টেম্পারেচার বেশি, টেম্পারেচার বেশি হলে এয়ার একটু এক্সপ্যান্ড করতে চায়, তাহলে ওই যে পিং পং বলটা তার মধ্যে যে এয়ারটা আছে সেটা এক্সপ্যান্ড করতে চাইছে যখনই হট ওয়াটারের কন্ট্যাক্টে আসছে। তার মানে হট এয়ার এক্সপ্যান্ডস, এটাই তো চার্লসের সূত্র। হট এয়ার এক্সপ্যান্ডস, এটাই তো চার্লসের সূত্র। তাহলে চার্লস লতে আমরা পেয়ে যাচ্ছি হট এয়ার এক্সপ্যান্ডস। তাহলে পিং পং বল যেটা টেবিল টেনিস বল সেটা তেবড়ে গেছে, সেটাকে আবার যদি রিশেপ করতে হয়, ফুটন্ত জলে ওটাকে ছেড়ে দাও, ভেতরের এয়ারটা এক্সপ্যান্ড করবে, তখন কী হবে? ওটা আবার অলমোস্ট কিছুটা শেপিং ফিরে আসতে পারবে, ওর পুরনো শেপ ফিরে আসবে। সেটা চার্লস লয়ের একটা এক্সাম্পল। তারপর দেখবে বিভিন্ন যে তোমার পুল ফ্লোটগুলো আছে না, সুইমিং পুলে আমরা ভেসে থাকি যে পুল ফ্লোটগুলোর ওপর, সেই পুল ফ্লোটগুলো যখন প্রথমে কি হয়, ল্যান্ডে ওটাকে হাওয়া ভর্তি করা হয় পুল ফ্লোট, তো সেটাকে যেই আমরা সুইমিং পুলে ছেড়ে দিই, তারপরে আমরা সেখানে গিয়ে ওটায় ভাসবো, রিল্যাক্স করবো সুইমিং পুলে। চাকরি বাকরি পাওয়ার পর তোমরাও যাবে বিভিন্ন রিসর্টগুলোতে, সেখানে সুইমিং পুলে ওরকম পুল ফ্লোটে তুমি রিল্যাক্স করতে পারবে। এবার ওই পুল ফ্লোটটা হাওয়া ভর্তি করে যেই সুইমিং পুলে জলে ছাড়লাম, দেখলাম একটু হালকা চুপসে গেছে, মানে একটু আন্ডার ইনফ্লেটেড মনে হচ্ছে। কেন না? ঠান্ডা জলের কন্ট্যাক্টে এসে ভেতরে যে এয়ারটা সেটা একটু কম্প্রেস করে গেছে। দেখো ভাই, হট এয়ার যেমন এক্সপ্যান্ড করে, তাহলে কোল্ড এয়ার কী হবে? একটু কম্প্রেস, একটু তোমার কন্ট্রাক্ট হয়ে যাবে, তার মানে একটু ছোট হয়ে যাবে, মানে আয়তনে একটু কমতে চাইবে। মাস কিন্তু লিক আউট হয়নি, মানে এরকম ভাবার কোনো কারণ নেই যে মাস লিক আউট হয়ে গেছে, মাস লিক আউট হয়নি, মাস একই রকম রয়েছে, শুধু হট এয়ার যেমন এক্সপ্যান্ড হয়, কুল এয়ার সেরকম কন্ট্রাক্ট হয়। তাহলে ওই তোমার পুল ফ্লোটের মধ্যে যে হাওয়া ভর্তি রয়েছে, এয়ার রয়েছে, সেটা যখনই ঠান্ডা জলের কন্ট্যাক্টে আসছে তখনই সেটা কিন্তু একটু কন্ট্রাক্ট হয়ে যাচ্ছে। তো সেটা চার্লসের সূত্রের সাথে রিলেটেড। এদিকে বয়েলের সূত্রের কিছু এক্সাম্পল, রিয়েল লাইফ এক্সাম্পল। ধরো বায়োলজিতে পড়ানো হয় আমাদের যে হার্টের যে ভাইব্রেশন, তার তো দুটো স্টেজ আছে, সিস্টোল ডায়াস্টোল। সিস্টোল মানে হচ্ছে কম্প্রেশন, ডায়াস্টোল মানে হচ্ছে রিল্যাক্সেশন। তো যখন সিস্টোল হয় তখন ভলিউম ছোট হয়ে যায় হার্টের, তাহলে ভলিউম যদি ছোট হয়ে যায়, এই অবস্থায় ব্লাড প্রেশারটা বেশি থাকা উচিত 120 মিলিমিটার মার্কারি, সিস্টোল কন্ডিশনে ব্লাড প্রেশার। এবার যখনই ডায়াস্টোল হচ্ছে এক্সপ্যানশন অফ হার্ট, তখনই কিন্তু ব্লাড প্রেশার কম থাকছে 80 মিলিমিটার মার্কারি, যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড লিমিটটা বললাম, তোমরা তো জানোই নিশ্চয়ই 80-120 যেটা মিলিমিটার মার্কারি। তাহলে সিস্টোল কন্ডিশন, ডায়াস্টোল কন্ডিশন। সিস্টোল মানে কম্প্রেশন, ভলিউম ছোট, তখন ব্লাড প্রেশার বেশি, আর ডায়াস্টোল মানে হচ্ছে আয়তন বেশি, সেক্ষেত্রে ব্লাড প্রেশার কম।
তাহলে আয়তন বাড়লে প্রেশার কমে আর আয়তন কমলে প্রেশার বাড়ে, এটা একটা রিয়েল লাইফ এক্সাম্পল হলো। তারপর মাছের মুখ থেকে যে বাবলস বেরোয়, দেখবে অ্যাকোরিয়ামে মাছের মুখ থেকে বাবলস বেরোচ্ছে, সব থেকে নিচের যে বাবলটা সব থেকে ছোটো, আর জলের সারফেসের দিকে যে বাবলটা আসছে সেটা কিন্তু বড় হয়। মানে মাছের মুখ থেকে যে বাবলটা বেরোয় নিশ্চয়ই তোমরা জানো এরকম হয় না, ছোট থেকে বড়। কেন হবে? কারণ জলের যত গভীরে যাবে, জলের গভীরে গেলে তত কি হচ্ছে, প্রেশার বাড়ছে, ভলিউম কমে যাচ্ছে। আর জলের যত উপরে আছো, সারফেসের কাছাকাছি আছো, সেখানে আউটসাইড প্রেশারটা কম থাকছে, যে কারণে ভলিউমটা বেশি থাকছে। এইগুলো হচ্ছে রিয়েল লাইফ এক্সাম্পল চার্লস ল এবং বয়েলস লয়ের। ঠিক আছে, তো এইগুলোকে আইডিয়াল গ্যাস লস বলা হয়। আবারও বলছি, আদর্শ গ্যাসের মলিকিউলস বা আইডিয়াল গ্যাসের মলিকিউলসগুলোর কিন্তু ইন্টারনাল এনার্জি মানে সাম অফ কাইনেটিক এনার্জিজ। হয়ে গেল। তাহলে দুটো টপিক আমাদের পড়া হয়ে গেল, অ্যানোমালাস এক্সপ্যানশন অফ ওয়াটার পড়া হয়ে গেছে, আইডিয়াল গ্যাস লস পড়া হয়ে গেছে। এবারে নেক্সট আমরা কী টপিক পড়বো একটু দেখে নেওয়া যাক। নেক্সট আমাদের কী টপিক আছে, এবারে দুটো টপিক আমরা পড়ে ফেলেছি, নাম্বার 1 ডান, নাম্বার 2 ডান। এবারে এফিসিয়েন্সি অফ হিট ইঞ্জিন, এটা থেকেও কিন্তু WBCS এ কোয়েশ্চেন থাকে, এফিসিয়েন্সি অফ হিট ইঞ্জিন। চলে আসো, এফিসিয়েন্সি অফ হিট ইঞ্জিনের জন্য একটা ফর্মুলা আমি লিখব, আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা একটু দেখে নাও, আমি সরে গেলাম, আগেরটা আমি যখন বোঝাচ্ছিলাম যদি কিছু নোট ডাউন করতে হয় করে নাও, আমি সরে গেছি। আচ্ছা এবারে চলে আসো, আমরা পড়াবো হচ্ছে এফিসিয়েন্সি অফ হিট ইঞ্জিন। এই টপিকগুলো কিন্তু ডেফিনেটলি WBCS পরীক্ষায় কাজে লাগে। তোমাদের কি করতে হবে, রাইস স্মার্ট বাংলা যে ইউটিউব চ্যানেলটা আছে, অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে যদি আমার ক্লাসগুলো এনজয় করতে চাও। তাহলে এফিসিয়েন্সি অফ হিট ইঞ্জিন, এখানে আমরা একটা জিনিস বলি, সেটা হচ্ছে হিট ইঞ্জিন, তাতে তিনটে কম্পোনেন্ট থাকে। একটা হচ্ছে সোর্স, যার টেম্পারেচার বেশি, হট, এটাকে বলা হয় টেম্পারেচার বেশি, এটা সোর্স। আর একটা হচ্ছে সিঙ্ক, যার টেম্পারেচার কম, সেটা হচ্ছে কোল্ড। তাহলে একটা হট এজেন্ট, একটা কোল্ড এজেন্ট, মানে এটাকে সোর্স অফ টেম্পারেচার, এটা সিঙ্ক অফ টেম্পারেচার বলা হয়, সোর্স সিঙ্ক। ঠিক আছে, আর এইটাকে বলা হচ্ছে ওয়ার্কিং সাবস্ট্যান্স, মাঝের যে গোলটা এটাকে বলা হয় ওয়ার্কিং সাবস্ট্যান্স। তাহলে সোর্স আছে, সিঙ্ক আছে, আর ওয়ার্কিং সাবস্ট্যান্স, মানে সোর্স অফ এনার্জি, অ্যাকচুয়ালি সোর্স অফ টেম্পারেচার নয়, সোর্স অফ এনার্জি। আচ্ছা, তো হট যেটা, তার টেম্পারেচারটাকে আমরা লিখতে পারি TH, আর কোল্ড যেটা, তার টেম্পারেচারটাকে আমরা লিখতে পারি TC, মনে থাকবে। তাহলে হটের টেম্পারেচারটা TH আর কোল্ডের টেম্পারেচারটা হচ্ছে TC। আচ্ছা, হট থেকে হিট যাচ্ছে ওয়ার্কিং সাবস্ট্যান্সের কাছে, কিছুটা হিট এই ওয়ার্কিং সাবস্ট্যান্স কাজে পরিণত করে দিচ্ছে, ওয়ার্কে, আর বাকি হিটটা চলে আসছে কোল্ডের কাছে, রিমেনিং যে হিটটা। তাহলে হট থেকে যে হিটটা আসছে, তাহলে হট থেকে মনে করো হিট আসছে Q1, তার কিছুটা পোর্শন কাজে রূপান্তরিত হচ্ছে, এক্সটার্নাল ওয়ার্ক ডান হচ্ছে W, বাকি যে হিটটা Q2 সেটা চলে আসছে কোল্ডের কাছে। তাহলে আমি কিছুটা, এই যে খাবার খাই, আমি যখন খাবার খাই তার কিছুটা পোর্শন আমার ভেতরে ইন্টারনাল এনার্জি বাড়ায়, আর বাকিটা আমাকে কাজ করতে সাহায্য করে, এই যে ক্লাস করছি মানে কাজ করছি। সেরকমই হট থেকে হিট আসছে ওয়ার্কিং সাবস্ট্যান্সের কাছে, সেই ওয়ার্কিং সাবস্ট্যান্স সেই হিটটার কিছুটা পোর্শন কাজে কনভার্ট করে দিচ্ছে, বাকি হিটটা সিঙ্কের কাছে পাঠিয়ে দিচ্ছে। এইটাকে আমরা আর কি বলতে পারি, সিঙ্ক, SINK। এটাকে আমরা কি বলতে পারি, সোর্স। ঠিক আছে, সোর্স মানে কি, যার টেম্পারেচার TH, H মানে হট, আর C মানে হচ্ছে কোল্ড। এবার মনে রেখো, টোটাল হিট যেটা ওয়ার্কিং সাবস্ট্যান্স পাচ্ছে সেটা হচ্ছে Q1। ঠিক আছে, তাহলে টোটাল ইনপুট ইকুয়াল টু টোটাল আউটপুট, তাহলে Q1 ইকুয়াল টু এখানে হবে W প্লাস Q2, মনে থাকবে। Q1টা হচ্ছে আসছে, আর W আর Q2 যাচ্ছে, মানে অ্যারোগুলো দেখো, আসার অ্যারো ইনপুটের অ্যারো এইটা, আর আউটপুটের অ্যারো এইটা, তাই না? তার মানে বাইরের দিকে বেরোনোর অ্যারো, একটা ভেতরের দিকের অ্যারো, বাইরের দিকের অ্যারো, টোটাল ঢুকছে ইকুয়াল টু টোটাল বেরোচ্ছে, Q1 ইকুয়াল টু W প্লাস Q2, এটা মনে রেখো। এবারে এই হিট ইঞ্জিনের যে এফিসিয়েন্সির ফর্মুলা, এফিসিয়েন্সিকে এই সিম্বলটা দিয়ে প্রকাশ করা হয়, এফিসিয়েন্সির যে ফর্মুলা ইটা, সেটা মনে রাখবে আউটপুট ডিভাইডেড বাই ইনপুট। তাহলে এখানে আউটপুটটা কি, আউটপুটটা হচ্ছে ওয়ার্ক ডান W, আর ইনপুটটা কি, ইনপুটটা হচ্ছে
তোমার Q1, W/Q1, ঠিক আছে। আউটপুটটা এখানে ওয়ার্ক, মানে আমি কাজ করছি ওয়ার্ক, আর যে এনার্জিটা পেয়েছি সেটা হচ্ছে ইনপুট। তাহলে W/Q1 করলে আমরা পেয়ে যাচ্ছি এফিসিয়েন্সি W/Q1। এবার এখান থেকে বলো W মানে কি, Q1 মাইনাস Q2, তাহলে Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1। এখান থেকে কী পাচ্ছি 1 মাইনাস Q2/Q1 ইকুয়াল টু 1 মাইনাস T2/T1 ইকুয়াল টু, এটাকে বলতে পারো 1 মাইনাস TC/TH, 1 মাইনাস TC/TH। T2 আর T1 কোনটা কোনটা? T2টা হচ্ছে তোমার এইটা, এটাকে T2 বলতে পারি, এটাকে T1 বলতে পারি। হটটা হচ্ছে 1, কোল্ডটা হচ্ছে 2। দেখে নাও 1 মাইনাস Q2/Q1 হচ্ছে এর পরের লাইনটা, এই যে 1 মাইনাস Q2/Q1, Q2/Q1টাকে আমরা বলতে পারি T2/T1। যাহাই T2 তাহাই হচ্ছে TC, TC মানে টেম্পারেচার অফ কোল্ড, TH মানে টেম্পারেচার অফ হট। তাহলে এই যে ফর্মুলাটা পেলাম না, এই ফর্মুলাটা তোমাকে একটু মাথায় রাখতে হবে। এক্সামে কিন্তু কোয়েশ্চেন দেয়, কেমন কোয়েশ্চেন দেয়, এফিসিয়েন্সি বার করতে দেবে, দুটো কোয়েশ্চেন দেয়। আগে ভালো করে দেখে নাও, আমি দুটো কোয়েশ্চেন দিচ্ছি এই টপিকটা থেকে, দুটো কোয়েশ্চেন আমি করাচ্ছি, আগে ভালো করে দেখে নাও। 1 মাইনাস TC/TH ফর্মুলাটা ভালো করে দেখে নাও, 1 মাইনাস Q2/Q1, 1 মাইনাস T2/T1 অথবা 1 মাইনাস TC/TH, ভালো করে দেখে নিলে। এবার এই ফর্মুলা থেকে কেমন কোয়েশ্চেন দেয়, তোমায় কোয়েশ্চেন দেবে, একটা কোয়েশ্চেন দেবে যে সাপোজ কোয়েশ্চেন দিচ্ছে যে ফর্মুলাটা একবার লিখে রাখি, এটা ইকুয়াল টু 1 মাইনাস TC/TH। তোমায় কোয়েশ্চেন দিচ্ছে ইফ দ্য টেম্পারেচার ডিফারেন্স বিটুইন সোর্স and sink increases, how will the efficiency of heat engine change? দেখো, if the temperature difference between source and sink increases, সোর্স আর সিঙ্কের টেম্পারেচার ডিফারেন্স যদি বাড়ে তাহলে কিভাবে হিট ইঞ্জিনের এফিসিয়েন্সি চেঞ্জ হবে। তো হিট ইঞ্জিন তো একটু আগে পড়লাম, যার সোর্স থাকে, ওয়ার্কিং সাবস্টেন্স থাকে, সিঙ্ক থাকে। সোর্স থেকে হিট আসে ওয়ার্কিং সাবস্টেন্সের কাছে, কিছুটা হিট সেটা কার্যে রূপান্তরিত হয়, বাকি হিটটা সিঙ্কে চলে যায়, ঠিক আছে। তাহলে এই যে ফর্মুলাটা ইটা ইকুয়াল টু 1 মাইনাস TC/TH, এখানে এটাকে TH মাইনাস TC/TH লিখে নেওয়া যেতে পারে, এলসিএম করে লিখে নেওয়া যেতে পারে। তো TH মাইনাস TC/TH, তাহলে এই যে উপরের যে ডিফারেন্সটা, এই ডিফারেন্সটাই দেখো টেম্পারেচার ডিফারেন্স বিটুইন সোর্স অ্যান্ড সিঙ্ক, এই ডিফারেন্সটা বলছে বেড়ে যাচ্ছে। তাহলে এই ডিফারেন্সটা বাড়লে এর সাথে ইটা তো ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাহলে ইটা এটার সাথে তো ডাইরেক্টলি প্রপোর্শনাল, তাহলে মনে রাখতে হবে এই ডিফারেন্সটা যদি বাড়ে ইটা তাহলে বাড়বে, আনসার হচ্ছে ইনক্রিজ, এফিসিয়েন্সি বাড়বে, ইনক্রিজ করবে, এটাই আনসার। এটা একটা কোয়েশ্চেন। আরেকটা কোয়েশ্চেন তোমাকে দেবে যে ধরো তোমাকে টিসি আর টিএইচের ভ্যালু বলে দেবে, টিসি আর টিএইচের ভ্যালু বলে দেবে, ঠিক আছে, দিয়ে তোমাকে বলবে যে এফিসিয়েন্সি ক্যালকুলেট করো। ধরো তোমাকে টিসির ভ্যালু বলে দিয়েছে 27 ডিগ্রি সেলসিয়াস, টিসি কোল্ড সিঙ্কের টেম্পারেচার, ঠিক আছে, যেটা T2। এবার টিএইচ যেটা সেটা দেওয়া আছে মনে করো 127 ডিগ্রি সেলসিয়াস। তোমাকে বার করতে হবে কি, এফিসিয়েন্সি বার করতে হবে। কিছুই না, তোমরা একটা কাজ করবে, এই যেগুলো সেলসিয়াসে আছে এগুলোকে কেলভিনে কনভার্ট করে নেবে, সেলসিয়াসগুলোকে তোমরা কেলভিনে কনভার্ট করে নেবে। তাহলে করে ফেলো চটপট অঙ্কটা, আমি ওয়েট করছি, তোমরা আনসার পাঠাও চটপট, করে ফেলো। 27 আর 127 এদেরকে তোমরা কি করবে, এদেরকে তোমরা কেলভিনে কনভার্ট করে নেবে, চটপট কেলভিনে কনভার্ট করে নাও। ডিগ্রি সেলসিয়াসকে কীভাবে কেলভিনে কনভার্ট করতে হয় তোমরা তো জানো, ডিগ্রি সেলসিয়াসকে কীভাবে কনভার্ট করতে হয়, অবশ্যই 273 যোগ করে দেবে। তাহলে 27-এর সাথে 273 যদি যোগ করা হয় কত হয়, 300 হবে। 27-এর সাথে যদি 273 যোগ করে দিই কী হবে, 300 হবে। তাহলে এইটা হয়ে যাচ্ছে তোমার 300 কেলভিন, 273 যোগ হলো। এটা হয়ে যাচ্ছে তোমার 400 কেলভিন, 127 ছিল, তাহলে তার সাথে 273 যোগ করো, ঠিক আছে, তোমার 400 কেলভিন হয়ে যাবে। তাহলে এফিসিয়েন্সি কী করে বেরোবে, এফিসিয়েন্সি হচ্ছে 1 মাইনাস 300/400, কেলভিনে নিয়ে চলে এসেছি, TC/TH। তাহলে 400 মাইনাস 300 মানে হচ্ছে 100/400, তাহলে হচ্ছে 1/4 মানে হচ্ছে 25%,
25% হচ্ছে আনসার। তাহলে দুটো অঙ্ক করলাম, এই দুটোই কিন্তু WBCS এসছে, ঠিক আছে? তাহলে দেখে নাও এরকম কোয়েশ্চেন কিন্তু এফিসিয়েন্সি থেকে থাকে। বেশ, আমরা নেক্সট চলে যাব পরবর্তী কনসেপ্ট, যেটা হচ্ছে নিউটনস ল অফ কুলিং। নেক্সট চলে যাব আমরা পরবর্তী কনসেপ্ট, নিউটনস ল অফ কুলিং। এইভাবে তোমরা কিন্তু ক্লাসগুলো করো, অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার করে নাও। নিউটনস ল অফ কুলিং, নিউটনস ল অফ কুলিং খুব সিম্পল ল, খুব সিম্পল ল। সেটা হচ্ছে, খুব সহজে বলি, সেটা হচ্ছে রেট অফ কুলিং ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার ডিফারেন্স। রেট of cooling is directly proportional to temperature difference between body and surrounding. Rate of cooling is directly proportional to temperature difference between body and surrounding. Rate of cooling is directly proportional to temperature difference between body and surrounding. অর্থাৎ কোনো একটা হট বডি সে যখন কুল হয়, কি রেটে কুল হয়? একটা গরম বস্তু হট বডি, সে কি সারা জীবন হট থাকবে? ঠান্ডা হবে তো। তাহলে একটা হট বডি যখন হিটটা ছেড়ে দিচ্ছে, হিটটা রেডিয়েট করে দিচ্ছে, এনার্জিটা ছেড়ে দিচ্ছে, কি রেটে এনার্জিটা ছাড়ছে? রেট অফ কুলিং। সেটা কার সাথে সমানুপাতিক? সেটা হচ্ছে ডিরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার ডিফারেন্স বিটুইন বডি অ্যান্ড সারাউন্ডিং। অর্থাৎ বডির সাথে সারাউন্ডিংয়ের যে টেম্পারেচার ডিফারেন্স, তার সাথে এটা ডিরেক্টলি প্রপোর্শনাল হয়। রেট অফ কুলিং ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার ডিফারেন্স বিটুইন বডি অ্যান্ড সারাউন্ডিং। একটা ফর্মুলা দিয়ে দিচ্ছি, dQ/dt ইকুয়াল টু K ইন্টু T1 প্লাস T2/2 মাইনাস T0। ফর্মুলা তোমার দরকার নেই, আমি দিয়ে রাখলাম। ফর্মুলা ছাড়াও কিন্তু কোয়েশ্চেন সলভ করা যাবে, আমি স্যাম্পল দেখাচ্ছি। dQ/dt হচ্ছে এটা রেট অফ কুলিং, কে এটা একটা প্রপোর্শনালিটি কনস্ট্যান্ট, T1 T2 হচ্ছে প্রাইমারি আর ফাইনাল টেম্পারেচার, T0 যেটা ওটা রুম টেম্পারেচার, T1 T2 হচ্ছে প্রাইমারি আর ফাইনাল টেম্পারেচার, ইনিশিয়াল আর ফাইনাল টেম্পারেচার, T1 T2 ইনিশিয়াল ফাইনাল, T0টা কি রুম টেম্পারেচার। ফর্মুলা ছাড়াও কোয়েশ্চেন সলভ করা যাবে, ফর্মুলাটা দিয়ে রাখলাম। আর ঠিক আছে, WBCS-এ খুব একটা শক্ত ম্যাথামেটিক্যাল ফর্মুলা লাগে না, ফর্মুলা ছাড়াও কিন্তু সলভ করা যাবে। আগের পেজে আমরা যে এফিসিয়েন্সিটা করালাম, সেখানে শুধু যদি ফর্মুলাটা মনে রাখো, পুরো প্রসেস আমি করে দেখিয়েছি। প্রসেসটা বোঝানোর জন্য তোমরা লাস্ট এই ফর্মুলাটা মনে রাখবে, তাহলেই হবে 1 - T2/T1 অথবা তোমার 1 - TC/TH। ঠিক আছে, দেখে নাও। বেশ, শুধু ফর্মুলাগুলো দেখলেই হবে, ম্যাথামেটিক্যাল অ্যাপ্রোচ বড় প্রুফ সেটা দরকার নেই। আচ্ছা, তাহলে এক্ষেত্রে রেট অফ কুলিং ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার ডিফারেন্স বিটুইন বডি অ্যান্ড সারাউন্ডিং। এটা মানে কি? এটা মানে হচ্ছে যে কোনো গরম খাবার গরমকালে তাড়াতাড়ি ঠান্ডা হবে নাকি শীতকালে তাড়াতাড়ি ঠান্ডা হবে? দেখা যাক। ধরো গরম চা আছে, গরম চা, এই কাপ, এই প্লেট, তাতে কি আছে? গরম চা, ধোঁয়া বেরোচ্ছে। নাও ধোঁয়া আঁকছি, ধোঁয়া আঁকছি, ধোঁয়া আঁকছি। মনে করো তাজমহল টি বানিয়েছো, সেই তাজমহল টি গরম গরম চা, সেই চায়ের তাপমাত্রা হচ্ছে সাপোজ 90 ডিগ্রি সেলসিয়াস, ধরে নাও। সাপোজ ফুটন্ত জল তো ছিল 100 ডিগ্রি সেলসিয়াস, নামিয়ে নিয়ে এসছো, ধরে নাও 90 ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, সামারে গরমকালে রুম টেম্পারেচার আমি ধরছি 40 ডিগ্রি সেলসিয়াস। সামারে কিছুদিন আগে 45 ডিগ্রি সেলসিয়াস হয়ে গেছিলো, এখনও টেম্পারেচার বেশিই আছে, খুব কষ্ট হচ্ছে গরমে। ঠিক আছে, তাহলে সামারে রুম টেম্পারেচার মনে করো 40 ডিগ্রি সেলসিয়াস, আর উইন্টারে রুম টেম্পারেচার কত হবে? উইন্টারে কমিয়ে দাও 20 ডিগ্রি সেলসিয়াস। সামারে 40 ডিগ্রি, উইন্টারে 20 ডিগ্রি। ঠিক আছে, তাহলে এবার টেম্পারেচার ডিফারেন্স বার করো, বডির সাথে সারাউন্ডিংয়ের টেম্পারেচার ডিফারেন্স। তাহলে বডি হচ্ছে 90, সামার হচ্ছে 40, 90 - 40 কত হয়? 50, রাখো হাতে। আবার 90 - 20 কত হয়? 70, রাখো হাতে, রাখো। তাহলে সামারে টেম্পারেচার ডিফারেন্স বিটুইন বডি অ্যান্ড সারাউন্ডিং 50। আচ্ছা, উইন্টারে টেম্পারেচার ডিফারেন্স বিটুইন বডি অ্যান্ড সারাউন্ডিং 70। তাহলে টেম্পারেচার ডিফারেন্সটা কোন ঋতুতে বেশি বেরোলো? উইন্টারে। উইন্টার সিজনে টেম্পারেচার ডিফারেন্স তো বেশি বেরোলো, তার মানে উইন্টারে বডি তাড়াতাড়ি হিট ছাড়বে, দিয়ে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে। ঠিক এই লজিকে বলতে পারি, হট ওয়াটারকে যদি ফ্রিজে রাখি, মাল তাড়াতাড়ি ঠান্ডা হবে,
নর্মাল ওয়াটারের থেকে, কারণ নর্মাল ওয়াটার যে রেটে হিট ছাড়বে তার থেকে দ্রুত হিট ছাড়বে হচ্ছে হট ওয়াটার। তাহলে এটাই হচ্ছে নিউটনস ল অফ কুলিং। এবার তোমায় একবার এনটিপিসির পরীক্ষায় কোয়েশ্চেন দিয়েছিল নিউটনস ল অফ কুলিং থেকে, যে বলছে একটা বডি মনে করো 90 ডিগ্রি সেলসিয়াস থেকে 80 ডিগ্রি সেলসিয়াসে ঠান্ডা হতে 2 মিনিট সময় নিয়েছে। এনটিপিসিতে একটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন এসেছিল, বলছে একটা বডি ঠিক আছে, একটা বডি 90 ডিগ্রি সেলসিয়াস থেকে 80 ডিগ্রি সেলসিয়াসে আসতে সময় নিয়েছিল 2 মিনিট, ঠিক আছে। সেই একই বডি 50 ডিগ্রি সেলসিয়াস থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে আসতে বেশি সময় নেবে না কম সময় নেবে, ঠিক আছে। এইটা হচ্ছে কোয়েশ্চেন। বলে দেওয়া আছে রুম টেম্পারেচার দুক্ষেত্রেই সেম, সেটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। রুম টেম্পারেচার দুক্ষেত্রেই সেম, সেটা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। তাহলে বডিটা প্রথমে 90 থেকে 80তে এসছে, টেম্পারেচার ডিফারেন্স এখানেও 10, তাহলে 10 ডিগ্রি ঠান্ডা হতে আগে সময় নিয়েছে 2 মিনিট, পরবর্তী আবার 10 ডিগ্রি ঠান্ডা হতে কত সময় নেবে। মেজরিটি স্টুডেন্ট কি করে, 2 মিনিট আনসার করে দিয়ে চলে আসে, ভাবে যে 90 থেকে 80 10-এর ডিফারেন্স, 50 থেকে 40 10-এর ডিফারেন্স, 2 মিনিটই হবে। কিন্তু 2 মিনিট হবে না ভাই, কেন? তার জন্যই তো নিউটনস ল অফ কুলিং। ভালো করে দেখো, বডিটার যে ইনিশিয়াল টেম্পারেচার আগে ছিল 90, ওই একটু আগে যে ফর্মুলাটা দিলাম, ফর্মুলাটা দিয়ে করা যায়, ফর্মুলা ছাড়াও করা যাবে। বডিটার যে ইনিশিয়াল টেম্পারেচার 90, রুম টেম্পারেচার তখন 30, 90 মাইনাস 30 কত হয়? 60, 90 মাইনাস 30 60। নেক্সট টাইম বডিটার ইনিশিয়াল টেম্পারেচার কত? 50, আগে ইনিশিয়াল কত ছিল? 90, নেক্সট টাইম ইনিশিয়াল কত? 50, নেক্সট টাইম 50 মাইনাস 30 কত হয়? 20। তাহলে টেম্পারেচার ডিফারেন্স কোথায় বেশি বেরিয়েছে? প্রথম ক্ষেত্রে টেম্পারেচার ডিফারেন্সটা বেশি, তাহলে প্রথম ক্ষেত্রে কুলিং প্রসেসটা ফাস্টার হবে, আর পরের কুলিংটা স্লোয়ার হবে। মনে থাকবে? প্রথম কুলিংটা হবে ফাস্টার, পরের কুলিংটা হবে স্লোয়ার। তাহলে প্রথম কুলিংটা যেহেতু টেম্পারেচার ডিফারেন্স বেশি বেরিয়েছে, তাহলে রেটটা ফাস্টার হবে, আর পরেরটায় রেটটা স্লোয়ার হবে। তাহলে পরেরটা স্লো প্রসেস, প্রথমটা ফাস্ট প্রসেস, পরেরটা স্লো প্রসেস। তাহলে এটা যদি স্লো প্রসেস হয়, তাহলে স্লো প্রসেস মানে 2 মিনিটের থেকে বেশি সময় লাগবে না কম লাগবে? স্লো তো আস্তে আস্তে হচ্ছে, তাহলে 2 মিনিটের থেকে বেশি লাগবে। তাহলে কারেক্ট আনসার হচ্ছে এটা হবে মোর দ্যান 2 মিনিটস। এই হয়ে গেল আমার নিউটনস ল অফ কুলিং থেকে কোয়েশ্চেন। এইরকম ভালো ভালো টপিক থেকে কিন্তু অবশ্যই কোয়েশ্চেন থাকে। নেক্সট আমরা আজকে বলেছিলাম নেক্সট পড়াবো এফেক্ট অফ প্রেশার, কিছু এক্সাম্পল ডিসকাস করব। এফেক্ট অফ প্রেশারের এফেক্ট, কিছু বেসিক ডিসকাশন। ধরো প্রেশারের এফেক্টে আমরা বলি জলের যে বয়েলিং পয়েন্ট, যত প্রেশার বাড়বে জলের বয়েলিং পয়েন্ট বাড়বে, প্রেশার কমলে জলের বয়েলিং পয়েন্ট কমে। তোমরা সবাই জানো প্রেশার যত বাড়বে বিপি অফ ওয়াটার বা যে কোনো লিকুইডই হবে সেটা হচ্ছে বাড়ছে, প্রেশার বাড়লে বয়েলিং পয়েন্ট বাড়ে, আর প্রেশার কমলে বয়েলিং পয়েন্ট অফ ওয়াটার কমে যাবে। তো একটা জিনিস ভাবো, হাই অল্টিটিউডে অ্যাটমসফেরিক প্রেশার কম থাকে, রাইট? তাহলে হাই অল্টিটিউড মানে দার্জিলিং পাহাড়ি অঞ্চল, সেখানে অ্যাটমসফেরিক প্রেশার কমে যায়। তাহলে অ্যাটমসফেরিক প্রেশার যদি কমে যায় তাহলে আমরা বলতে পারি যে কি হতে পারে, অ্যাটমসফেরিক প্রেশার কমে গেলে আমরা বলবো যে জলের বয়েলিং পয়েন্ট কমে যাচ্ছে, জল তাহলে তাড়াতাড়ি ফুটে যাচ্ছে, তাড়াতাড়ি স্ফুটনাঙ্ক বা বয়েলিং পয়েন্টে রিচ করে যাচ্ছে, মানে জল তাড়াতাড়ি ভ্যাপারাইজ হয়ে যাচ্ছে, তার মানে খাবার ছেড়ে জলটা পালিয়ে যাচ্ছে। জল যদি খাবার ছেড়ে পালিয়ে যায় তাহলে খাবার কি করে তাড়াতাড়ি সিদ্ধ হবে? খাবার তো দেরি করে সিদ্ধ হবে। তাই জন্য হাই অল্টিটিউডে খাবার সবসময় টেক্স মোর টাইম টু প্রিপেয়ার, দেরি করে সিদ্ধ হয়। বিকজ হাই অল্টিটিউডে অ্যাটমসফেরিক প্রেশার কম, জলের বয়েলিং পয়েন্ট কম, জলের বয়েলিং পয়েন্ট কমে যাওয়াতে, স্ফুটনাঙ্ক কমে যাওয়াতে জল তাড়াতাড়ি ভেপারাইজ হয়ে যায়। তাহলে খাবার ছেড়ে জলটা পালিয়ে যায়, তাহলে খাবার ছেড়ে জলটা পালিয়ে যাচ্ছে বলে খাবার দেরি করে সিদ্ধ হচ্ছে। তাহলে হাই অল্টিটিউডে কুকিং কিন্তু টেক্স ম্যাক্সিমাম টাইম বা মোর টাইম। তাহলে বিসিএসে 2016 সালে একটা কোয়েশ্চেন দিয়েছিল যে কুকিং টেক্স লংগেস্ট টাইম অ্যাট, আনসার মাউন্ট এভারেস্ট হবে।
কুকিং টেক্স লংগেস্ট টাইম অ্যাট মাউন্ট এভারেস্ট। এটা বিসিএস এর কোশ্চেন ছিল 2016 সালে, 2016 মেন্সে এসেছিল। তাহলে দেখো ভালো কোশ্চেন। আমরা যে প্রেশার কুকার ব্যবহার করি সেই প্রেশার কুকারে রান্না কেন তাড়াতাড়ি হয়? বিকজ প্রেশার কুকারের প্রিন্সিপালটা হচ্ছে প্রেশার বাড়িয়ে জলের বয়লিং পয়েন্ট বাড়িয়ে দেওয়া। তাহলে ভাবো জলের যদি বয়লিং পয়েন্ট বেড়ে যায়, জল তাহলে দেরি করে ভেপারাইজ হবে, মানে অনেকক্ষণ ধরে লিকুইড ফর্মে খাবারের সাথে থাকবে, খাবারটা তাড়াতাড়ি সিদ্ধ হবে। তাই জন্য প্রেশার কুকারে জলের বয়লিং পয়েন্টটা বাড়িয়ে দিয়ে খাবারকে আমরা তাড়াতাড়ি সিদ্ধ করে দিই। মনে রেখো জলের বয়লিং পয়েন্ট বাড়লে খাবার তাড়াতাড়ি সিদ্ধ হয়, আর জলের বয়লিং পয়েন্ট কমলে খাবার দেরি করে সিদ্ধ হয়। মনে থাকবে? তাহলে কি বললাম? প্রেশার কুকার। প্রেশার কুকার হচ্ছে ইনফরমেশনটাও দিয়ে দিই, সেটা হচ্ছে প্রেশার কুকার কি করে, নিজের ভেতরে 2 অ্যাটমসফেরিক প্রেশার সেট করে, 2 ATM প্রেশার সেট করে। 1 অ্যাটমসফেরিক প্রেশার যেটা হচ্ছে স্ট্যান্ডার্ড প্রেশার, তাতে জল 100 ডিগ্রি সেলসিয়াসে ফুটে যায়, ওটা জলের বয়লিং পয়েন্ট। কিন্তু প্রেশার কুকারের ভেতরে 2 অ্যাটমসফেরিক প্রেশার সেট হয়, জলের বয়লিং পয়েন্ট হয়ে যায় 120 ডিগ্রি সেলসিয়াস। এটা হচ্ছে জলের বিপি অফ ওয়াটার 120 ডিগ্রি সেলসিয়াস ওয়াটার। হ্যাঁ, জলের বয়লিং পয়েন্ট হচ্ছে 120 ডিগ্রি সেলসিয়াস প্রেশার কুকারের মধ্যে, ইনসাইড প্রেশার কুকার, যেখানে 2 অ্যাটমসফেরিক প্রেশার সেট করা হয়েছে। ইন জেনারেল 1 অ্যাটমসফেরিক প্রেশারে জলের বয়লিং পয়েন্ট হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তো এইটা হচ্ছে প্রেশারের এফেক্ট অন বয়লিং পয়েন্ট। এবারে প্রেশারের এফেক্ট অন মেল্টিং পয়েন্ট কী হয়? আমরা জানি আইসের ক্ষেত্রে যত প্রেশার দেবো মেল্টিং পয়েন্ট ডাউন হয়ে যাবে, আইস তাড়াতাড়ি মেল্ট হয়ে যাবে। এটা স্লেজ গাড়ির প্রিন্সিপাল। স্লেজ গাড়িগুলো কী করে, বা আইস স্কেটিংয়ের সময় কী হয়, প্রচুর পরিমাণে প্রেশার ক্রিয়েট করে আইসটাকে মেল্ট করে দেওয়া হয়। তাহলে মেল্ট হয়ে গেলে স্লিপারি হয়ে যাবে, ফ্রিকশন কমে যাবে, ইজিলি তুমি স্কেট করতে পারবে। তাহলে মনে রাখবো বরফের ওপর যত প্রেশার দেবো মেল্টিং পয়েন্ট ডাউন হবে। ওয়াক্স বা মোম, কপার ইত্যাদির ওপর প্রেশার দিলে মেল্টিং পয়েন্ট রাইজ হয়। তাহলে প্রেশার যদি বাই পুটিং প্রেশার অন আইস মেল্টিং পয়েন্ট ডিক্রিজেস, বাই পুটিং প্রেশার অন ওয়াক্স কপার মেল্টিং পয়েন্ট কী হবে? ইনক্রিজেস। তাহলে প্রেশারের এফেক্ট মেল্টিং পয়েন্টের ওপর কেমন? প্রেশারের এফেক্ট বয়লিং পয়েন্ট তো বলে দিলাম, এবার হচ্ছে প্রেশারের এফেক্ট মেল্টিং পয়েন্টের ওপর। তাহলে প্রেশার বাড়লে মেল্টিং পয়েন্ট কমে যায়, কার জন্য? আইসের জন্য, ব্রাসের জন্য, পিতল ব্রাসের জন্য। আর মনে রাখবে যে প্রেশার বাড়লে ইনক্রিজ অন প্রেশারে মেল্টিং পয়েন্ট ইনক্রিজ করে, কার জন্য? কপার এবং ওয়াক্স। মনে থাকবে? তাহলে বাই পুটিং প্রেশার মেল্টিং পয়েন্ট ডিক্রিজেস, কমে যায় ফর আইস অ্যান্ড ব্রাস। আর বাই পুটিং প্রেশার মেল্টিং পয়েন্ট ইনক্রিজেস, বেড়ে যায় ফর ওয়াক্স অ্যান্ড কপার। তো এইগুলো একটু মাথায় রাখবে, এরকম ছোটো ছোটো কোয়েশ্চেন কিন্তু এক্সামে থাকে। তাহলে আজকে এরকম মিসলিনিয়াস কিছু টপিক ডিসকাস করলাম হিটের ওপর, আবার আগামী দিনে এরকম কিছু মিসলিনিয়াস টপিক ডিসকাস করব। তোমরা এই টপিকগুলো ভালো করে দেখে নাও, এগুলো কিন্তু অবশ্যই এক্সামে কোয়েশ্চেন ফর্মে তোমরা পাবে। বারবার পজ করে করে আমার প্রত্যেকটা শব্দ কিন্তু নোট ডাউন করে রাখবে, এগুলো কিন্তু অবশ্যই তোমার কনসেপ্ট বুস্ট আপ করতে সাহায্য করবে। তো আজকে এতটাই, সবাইকে থ্যাংক ইউ। ক্লাস কেমন লাগলো অবশ্যই একটু জানিও। সবাইকে থ্যাংক ইউ ভেরি মাচ। তোমরা আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে নিও, ঠিক আছে? ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট সেকশনে জানিও যে হ্যাঁ স্যার ক্লাসটা ভালো লেগেছে, তাহলে আমি মোটিভেশন পাবো, আগামী দিনে আরও এরকম সুন্দর সুন্দর টপিক তোমাদের সাথে ডিসকাস করতে পারবো। একটু লাইক করে দিও কষ্ট করে, আর কমেন্ট করতে ভুলো না, আর স্প্রেড করে দিও ক্লাসটা যদি ভালো লাগে। আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। ভালো থাকো, সুস্থ থাকো। আজকের জন্য এতটাই, থ্যাংক ইউ ভেরি মাচ।